where the mind is without fear and the head is held high, where knowledge is free. মালদা জেলা প্রশাসনের উদ্যোগে অনলাইন ক্লাস চলছে। এই ক্লাসে সবাইকে স্বাগতম। আমি সমরেশ পাল, অক্রুরমণি করোনেশন ইনস্টিটিউশনের বিজ্ঞান বিভাগের শিক্ষক। আমি আগের দিন অষ্টম শ্রেণীর তাপ চ্যাপ্টার শুরু করেছিলাম। আগের দিন যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তা হলো তাপ কি, তাপ কি করতে পারে, তাপের একক কি, তাপ পরিমাপক যন্ত্রের নাম কি, কোন শর্তে দুটো বস্তু তাপের আদান প্রদান করবে, তাপ এবং উষ্ণতার পার্থক্য কি আছে, কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল। আমরা আগের দিন এও আলোচনা করেছিলাম আপেক্ষিক তাপ কাকে বলে, এর একক কি, গলন কি, গলনাঙ্ক কাকে বলে, কঠিনীভবন কি এবং হিমাঙ্ক কাকে বলে, এবং লীন তাপের কিছুটা ধারণা দিয়েছিলাম। আমি আজকে আলোচনা করব বাষ্পায়ন, স্ফুটন, স্ফুটনাঙ্ক ইত্যাদি। মনে করো একটা পাত্রে কিছু পরিমাণ জল আছে, পাত্র নিয়েছি, তাতে কিছু পরিমাণ জল আছে। এই জলের মধ্যে কি আছে না, জলের মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা আছে। এই কণিকাগুলো জল থেকে বাইরে বেরিয়ে আসতে পারছে না। জলের কণিকাগুলো এই আয়তনের মধ্যে বদ্ধ অবস্থায় আছে। জলের কণিকাগুলো বাইরে বেরিয়ে আসতে পারছে না, এর পেছনে দুটো কারণ আছে। জলের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল আছে। এক নাম্বার বলছি, জলের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল আছে। জলের অণুগুলো পরস্পরকে আন্তঃআণবিক আকর্ষণ বলে পরস্পরকে টেনে ধরে রেখেছে। তো ওয়াটারের যে মলিকুলস তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল আছে। এই আকর্ষণ বলের জন্য অণুগুলো বাইরে বেরিয়ে আসতে পারছে না। আর দু নাম্বার হলো বায়ুমণ্ডলের চাপ আছে। বায়ুমণ্ডলের যে কণিকাগুলো জলের উপরিতলে লম্বভাবে বল প্রয়োগ করছে। এই বায়ুমণ্ডলের চাপের জন্য জলের কণিকাগুলো বাইরে বেরিয়ে আসতে পারছে না। জলের কণিকাগুলো বাইরে বেরিয়ে আসতে পারছে না, এর পেছনে দুটো কারণ, জলের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল এবং বায়ুমণ্ডলের চাপ। এখন এই তরলটাকে আমি তাপ দিতে আরম্ভ করলাম, হিট দিচ্ছি, তাপ দিচ্ছি, হিট। কি হবে না, জলের যে কণিকাগুলো আছে তার কম্পন গতি বৃদ্ধি পাবে। জলের কণিকাগুলো যে আছে তাদের চলন গতি বৃদ্ধি পাবে। কণিকাগুলোর কম্পন গতি এবং চলন গতি বৃদ্ধি পাওয়ার জন্য জলের কণিকাগুলোর গতি শক্তি বৃদ্ধি পাবে। ফলে কি হবে না, জলের কণিকাগুলো উত্তপ্ত হবে। ফলে সমগ্র সিস্টেমটি উত্তপ্ত হবে এবং জলের উষ্ণতা বাড়তে আরম্ভ করবে। আমি তাপ দিচ্ছি কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউয়াস হিট দিচ্ছি। কি হচ্ছে
না জলের কণিকাগুলোর কম্পন গতি চলন গতি বৃদ্ধি পাচ্ছে, ফলে ওর গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে, ফলে অণুগুলো উত্তপ্ত হচ্ছে, ফলে সমগ্র সিস্টেমটি উত্তপ্ত হচ্ছে এবং জলের উষ্ণতা বাড়ছে। তো তাপ দিচ্ছি উষ্ণতা বাড়ছে, যত তাপ দিচ্ছি তত গতিশক্তি বাড়ছে, উষ্ণতা বাড়ছে। দেখো তাপ দিচ্ছি, তাপ কি? তাপ হলো এক ধরনের শক্তি। শক্তি কি না, শক্তি অবিনশ্বর, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। তো আমি তাপ দিচ্ছি, এই তাপটা কোথায় যাচ্ছে? এর উত্তর হলো তাপটা গ্যাসীয় অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি করছে, তাপটা জলের উষ্ণতা বাড়াচ্ছে। যত তাপ দিচ্ছি জলের উষ্ণতা বাড়ছে 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 বাড়ছে। এরকমভাবে একটা নির্দিষ্ট উষ্ণতায় যখন জল পৌঁছে যাবে, জলের ক্ষেত্রে, বিশুদ্ধ জলের ক্ষেত্রে সেই উষ্ণতাটা মনে করো 100 ডিগ্রি সেন্টিগ্রেড। জল যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৌঁছে যাবে, তখন কি হবে না, তাপ দিচ্ছি, জলের ভেতর থেকে কণিকা বাইরে বেরিয়ে আসতে আরম্ভ করবে। একটা নির্দিষ্ট উষ্ণতায় জলের অণুগুলোর গতিশক্তি এতই বেড়ে যাবে, জলের ভেতর থেকে কণিকা বাইরে বেরিয়ে আসতে আরম্ভ করবে। আর ওই মুহূর্তে তাপ তো আমি দিয়েই যাচ্ছি, তাপ দিচ্ছি, আর কিন্তু জলের উষ্ণতা বাড়বে না। এবার কি হবে? তাপ দিচ্ছি জলের উষ্ণতা আর বাড়ছে না। এবার কি হচ্ছে, জলের ভেতর থেকে বেশি সংখ্যক মলিকুলস, বেশি সংখ্যক অণু জলের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে। জলের সমগ্র অংশ থেকে জলের কণিকাগুলো বাইরে বেরিয়ে আসতে আরম্ভ করবে। অর্থাৎ একটা নির্দিষ্ট উষ্ণতায় যদি জল পৌঁছে যায়, তাপ দিতে দিতে একটা নির্দিষ্ট উষ্ণতায় জল পৌঁছে গেলে জলের ভেতর থেকে কণিকা বাইরে বেরিয়ে আসতে আরম্ভ করবে। এরপরে তাপ দিলে জলের উষ্ণতা আর বাড়বে না, কিন্তু বেশি সংখ্যক কণিকা সমগ্র অঞ্চল থেকে এই জলের কণিকা দ্রুত গতিতে বাইরে বেরিয়ে আসতে আরম্ভ করবে। এই যে ঘটনা, এই ঘটনাটাকে বলা হয় স্ফুটন। স্ফুটন কি? যে কোনো তরল হতে পারে, জল হতে পারে, অন্য কিছু তরল হতে পারে। একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল পদার্থের ভেতর থেকে তরলের কণিকাগুলোর বাইরে বেরিয়ে আসার যে ঘটনা, সশব্দে দ্রুত গতিতে বাইরে বেরিয়ে আসার যে ঘটনা, তাকে বলা হয় স্ফুটন। আরেকবার, নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরলের ভেতর থেকে সশব্দে দ্রুত গতিতে তরলের কণিকাগুলোর বাইরে বেরিয়ে আসার যে ঘটনা, তাকে বলা হয় স্ফুটন। এখন তাপ দিচ্ছি, যখন ফুটছে, তরল পদার্থ যখন ফুটছে, আমি তাপ দিচ্ছি, উষ্ণতা বাড়ছে না। তাহলে উষ্ণতাটা কি করছে এখন? তাপ তো শক্তি, শক্তি তো অবিনশ্বর। তো আমি তাপ দিচ্ছি, তরল পদার্থ ফুটছে, অথচ উষ্ণতা বাড়ছে না। তাহলে ওই তাপটা কোথায় যাচ্ছে না, তাপটা এই যে মলিকুলসগুলো আছে, তরল পদার্থের যে অণুগুলো আছে, তাকে বাইরে বেরিয়ে আনতে সাহায্য করছে। অর্থাৎ তরল দশা থেকে পদার্থকে গ্যাসীয় দশাতে স্থানান্তরিত করছে, অর্থাৎ তরল পদার্থকে বাষ্পে পরিণত করছে। এই যে তাপটা আমি দিচ্ছি, টেম্পারেচার বাড়ছে না, এই তাপটা কোথায় যাচ্ছে না, তরল পদার্থকে বাষ্পীয় দশায় পরিণত করতে এই তাপটা ইউটিলাইজ হচ্ছে। এই যে তাপটা, এই তাপটাকেই বলা হয় লীন তাপ। স্ফুটনাঙ্ক কাকে বলে? যে নির্দিষ্ট উষ্ণতায় তরল পদার্থ ফুটতে আরম্ভ করবে, সেই নির্দিষ্ট উষ্ণতাকে বলা হয় স্ফুটনাঙ্ক। সমগ্র তরল পদার্থ ফুটে বাষ্পে পরিণত না হওয়া পর্যন্ত এর উষ্ণতা একেবারে স্থির থাকবে। স্ফুটনাঙ্ক কাকে বলে? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে স্ফুটনাঙ্ক কাকে বলে, কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, এই কোশ্চিন আলোচনা চলছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন। স্ফুটনাঙ্ক কাকে বলে না, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায়, জলের ক্ষেত্রে সেটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল পদার্থ ফুটতে আরম্ভ করে, অর্থাৎ দ্রুত গতিতে সশব্দে তরলের সমগ্র অঞ্চল থেকে তরলের কণিকাগুলো বাষ্পে পরিণত হতে আরম্ভ করে এবং সমস্ত তরল পদার্থটি ফুটে বাষ্পে পরিণত না হওয়া পর্যন্ত উষ্ণতা স্থির থাকে, ওই নির্দিষ্ট উষ্ণতাকে উক্ত তরলের স্ফুটনাঙ্ক বলে। যেমন জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড। স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? স্ফুটনাঙ্ক মেনলি 3টে বিষয়ের উপর নির্ভরশীল। 1 নাম্বার, বহিস্থ চাপের উপর স্ফুটনাঙ্ক নির্ভরশীল। বয়েলিং পয়েন্ট বহিস্থ চাপের উপর নির্ভরশীল। চাপ যদি বাড়িয়ে দেওয়া যায়, তাহলে বয়েলিং পয়েন্ট কমবে না বাড়বে। 1 নাম্বার। বাইরের চাপ বেশি, তার মানে কি, বাইরের বায়ুমণ্ডলীয় যে কণিকাগুলো তরলের উপরিপৃষ্ঠে যে লম্বভাবে বল প্রয়োগ করছে, এই বলের মান বেশি। চাপ বেশি মানে বায়ুমণ্ডলের কণিকা তরলের উপরিতলে বেশি বল প্রয়োগ করছে।
তো তরলের কণিকাগুলোকে বাইরে বের করে আনার জন্য এখন বেশি তাপশক্তির প্রয়োজন হবে, অর্থাৎ স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। অর্থাৎ চাপ যদি বেশি হয় কোনো তরল পদার্থের বয়েলিং পয়েন্টের মানও কিন্তু বেড়ে যাবে। তাহলে বয়েলিং পয়েন্ট কার উপর নির্ভরশীল? না চাপের উপর নির্ভরশীল, বহিস্থ চাপের উপর নির্ভরশীল। 2 নাম্বার তরলের প্রকৃতির উপর নির্ভরশীল। 2 নাম্বার তরলের প্রকৃতি। যে তরলের আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি, আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি মানে কি? তরলের কণিকাগুলোকে বাইরে বের করে আনতে বেশি শক্তির প্রয়োজন হবে। তো যে তরলের আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি তার স্ফুটনাঙ্কের মান বেশি হবে। তরলের ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স, ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স এর মানটা যদি বেড়ে যায় তাহলে তরলের বয়েলিং পয়েন্ট বেশি হবে। যেমন আমি বলছি জলের বয়েলিং পয়েন্ট 100 ডিগ্রি সেন্টিগ্রেড, জলের স্ফুটনাঙ্ক। ইথানলের স্ফুটনাঙ্ক, ইথানল এর স্ফুটনাঙ্ক 64 ডিগ্রি সেন্টিগ্রেড, 64.5 ডিগ্রি সেন্টিগ্রেড। তেমনি অ্যাসিটোনের স্ফুটনাঙ্ক, অ্যাসিটোনের স্ফুটনাঙ্ক 56 ডিগ্রি সেন্টিগ্রেড। তো জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড, অথচ অ্যাসিটোনের স্ফুটনাঙ্ক 56 ডিগ্রি সেন্টিগ্রেড কেন? না জলের মধ্যে যে অণুগুলো আছে তার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বেশি আছে, ফলে জলের অণুগুলোকে বাইরে বের করতে বেশি শক্তি লাগবে, ওই জন্য জলের স্ফুটনাঙ্ক বেশি। অ্যাসিটোনের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কম, তার জন্য ওর স্ফুটনাঙ্ক কম। তাহলে যে তরলের প্রকৃতির উপর নির্ভরশীল, যে তরলের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলের মান বেশি সেই তরলের স্ফুটনাঙ্ক বেশি হবে। যেমন জলের স্ফুটনাঙ্ক বেশি, তারপরে ইথানল, অ্যাসিটোনের স্ফুটনাঙ্ক কম। 3টে তরলের আমি উদাহরণ এখানে দিয়েছি। 3 নাম্বার অপদ্রব্যের উপস্থিতি। অপদ্রব্যের উপস্থিতি। অপদ্রব্যের উপস্থিতিতে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়। যেমন বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড বলছি, কিন্তু বিশুদ্ধ জলের সঙ্গে যদি একটু লবণ মিশিয়ে দেই কিংবা চিনি মিশিয়ে দেই, অর্থাৎ চিনি কিংবা লবণের জলীয় দ্রবণ করে যদি দ্রবণকে ফোটাতে আরম্ভ করি, দ্রবণের স্ফুটনাঙ্ক বিশুদ্ধ তরল অপেক্ষা অবশ্যই বেশি হবে। অর্থাৎ জলের মধ্যে কোনো কিছু অপদ্রব্য ইমপিউরিটি যদি মিশ্রিত অবস্থায় থাকে তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটবে। তাহলে স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? 3টি বিষয়বস্তুর উপর নির্ভরশীল। বায়ুমণ্ডলের চাপের উপর নির্ভরশীল, বায়ুর চাপ বেশি হলে বয়েলিং পয়েন্টের মান বেশি হবে। তরলের প্রকৃতির উপর নির্ভরশীল, যে তরলের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলের মান বেশি সেই তরলের বয়েলিং পয়েন্টের মানও বেশি। আর তরলের মধ্যে কোনো ইমপিউরিটি মিশ্রিত অবস্থায় থাকলে ওই তরলের স্ফুটনাঙ্ক বেশি হবে। দেখো স্ফুটনাঙ্ক বুঝলাম, এখন দেখো বাষ্পায়ন কি? না বাষ্পায়ন যে কোনো উষ্ণতায় ঘটতে পারে। যেমন স্ফুটনাঙ্ক, স্ফুটন একটা নির্দিষ্ট উষ্ণতায় ঘটে, বাষ্পায়ন যে কোনো উষ্ণতায় ঘটতে পারে। কেন? না এই যে তাপ দিচ্ছি, যখন তরল পদার্থ ফুটছে তখন আমি তাপ দিচ্ছি, এই তাপটা কিন্তু উষ্ণতা বাড়াচ্ছে না। এই তাপটা কি কাজে লাগছে? না তাপটা তরলের কণিকাগুলোকে বাইরে বের করে আনছে, তরল দশা থেকে বাষ্পীয় দশায় অণুগুলোকে স্থানান্তরিত করছে। যে তাপ শুধুমাত্র অবস্থার পরিবর্তন করতে পারে, উষ্ণতা স্থির রেখে যে তাপ দিলে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে তাকে বলা হয় লীন তাপ। আমরা আগের দিনই আলোচনা করেছি। উষ্ণতা স্থির রেখে যে তাপ শুধুমাত্র পদার্থের অবস্থার পরিবর্তন করতে পারে তাকে বলবো লীন তাপ। অর্থাৎ তরল পদার্থকে বাষ্পে পরিণত করতে গেলে তাপের প্রয়োজন। ঘুরিয়ে বলতে পারি, তরল পদার্থ বাষ্পে তখনই পরিণত হবে যদি তরল পদার্থ তাপ গ্রহণ করে। আরো ভালোভাবে বলা যায় তরল পদার্থ তাপ গ্রহণ করে বাষ্পে পরিণত হতে পারে। দেখো উপরিতলের যে কণিকাগুলো আছে তার থার্মাল এনার্জি বেশি, সে কিন্তু সব সময় বাষ্পীভূত হতে পারে, যে কোনো উষ্ণতায় বাষ্পীভূত হতে পারে। উপরিতলের কণিকাগুলো থার্মাল এনার্জি বেশি, সে পরিবেশ থেকে তাপশক্তি সংগ্রহ করে যে কোনো উষ্ণতায় বাষ্পীভূত হতে পারে। যে কোনো উষ্ণতায় বাষ্পায়ন ঘটে বলেই গ্রীষ্মকালে দেখি পুকুরের জল শুকিয়ে যায়, নদীর জল শুকিয়ে যাচ্ছে। আমি ঘর মুছলাম তো মেঝের যে জল সেটা কিছুক্ষণ পরে দেখি শুকিয়ে যায়। জামা কাপড় কাচলাম, কেচে মিলে রাখলাম, কিছুক্ষণ পরে দেখছি জামা কাপড় শুকিয়ে যাচ্ছে। এর পেছনে কি আছে? বাষ্পায়ন আছে, বাষ্পীভবন ঘটেছে, তরল দশা বাষ্পে পরিণত হচ্ছে, ফলে জামা কাপড় শুকিয়ে যাচ্ছে।
আমি হাত জলের ভেতরে হাত ডোবালাম, তো হাত আমার ভিজে গেল, কিছুক্ষণ পরে দেখবো হাতটা শুকিয়ে গেছে। তো হাত শুকালো কেন? না জল বাষ্পীভূত হয়েছে। তাহলে যে কোনো উষ্ণতায় কিন্তু বাষ্পায়ন প্রক্রিয়া সম্ভব। বাষ্পায়ন যে কোনো উষ্ণতায় ঘটে, তরলের উপরিতল থেকে ঘটে। স্ফুটন কি? না স্ফুটন একটা নির্দিষ্ট উষ্ণতায় ঘটে, তরলের সমগ্র অঞ্চল থেকে ঘটে। তাহলে বাষ্পায়ন কাকে বলে? না যে কোনো উষ্ণতায় কোনো তরলের উপরিতল থেকে তরল পদার্থের বাষ্পে পরিণত হওয়ার যে ঘটনা, তাকে বলা হয় বাষ্পায়ন। তাহলে বাষ্পায়ন কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? না বাষ্পায়নও তিনটে বিষয়ের উপর নির্ভরশীল। বাষ্পায়ন নির্ভরশীল চাপের উপর, বাষ্পায়ন নির্ভর করে চাপের উপর নির্ভর করে। চাপ যদি বেশি হয় তাহলে বাষ্পায়নের হার কিন্তু কমে যাবে, বাষ্পীভবনের হার কমে যাবে। চাপ বাড়াচ্ছি, বায়ুমণ্ডলের চাপ বেশি, বায়ুমণ্ডলের চাপ বেশি মানে বায়ুমণ্ডলের যে কণিকাগুলো তরলের উপরিতলে লম্বভাবে নিম্নমুখী বল বেশি প্রয়োগ করবে। বায়ুমণ্ডলের কণিকাগুলো নিম্নমুখী বল প্রয়োগ করে তরলের উপরিতলের উপর বায়ুর চাপের জন্য। তো বায়ুমণ্ডলের যে কণিকাগুলো নিম্নমুখী বল প্রয়োগ করছে, তো বাষ্পীভবনের জন্য তরল পৃষ্ঠের কণিকাগুলোকে উপরের দিকে উঠতে হবে, বাইরে বেরিয়ে আসতে হবে। তো বায়ুর চাপ যত বেশি থাকবে, এই কণিকাগুলোর তরল পৃষ্ঠ পরিত্যাগ করা তত ডিফিকাল্ট হবে। অর্থাৎ বহিস্থ চাপ যদি বেশি হয় তাহলে বাষ্পায়নের হার কিন্তু কমে যাবে। তাহলে বাষ্পায়নের হার চাপের উপর নির্ভরশীল, চাপ বেশি তো বাষ্পীভবনের হার কম। 2 নাম্বার, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল। বাষ্পায়ন হলো পৃষ্ঠতলের ঘটনা, তো পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেশি হবে বাষ্পায়ন তত দ্রুত গতিতে ঘটবে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি তো বেশি অংশের তরল পদার্থ বাষ্পীভূত হওয়ার সুযোগ পাবে। ওই জন্য পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর বাষ্পায়নের হার নির্ভর করে বলেই আমরা গরম চাকে কাপের পরিবর্তে প্লেটে ঢেলে ঠান্ডা করার চেষ্টা করি। কাপের পরিবর্তে গরম চাকে যদি আমি প্লেটে ঢেলে দেই, চা তাড়াতাড়ি ঠান্ডা হবে। কেন? না প্লেটে চা ঢাললে উপরিতলের ক্ষেত্রফল বেশি হবে, তো বাষ্পায়নের হার বেশি হবে, তো তরল পদার্থ দ্রুত বাষ্পীভূত হবে। বাষ্পীভবনের জন্য যে প্রয়োজনীয় তাপ সেটা চায়ের দেহ থেকেই সংগ্রহ করবে, ওই তরলের দেহ থেকেই সংগ্রহ করবে, ফলে চা তাড়াতাড়ি ঠান্ডা হবে। তো পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেশি হবে তত বাষ্পায়নের হার কিন্তু বাড়বে। আর 3 নাম্বার, উষ্ণতার উপর নির্ভর করে। উষ্ণতা বেশি হলে থার্মাল এনার্জি বেশি থাকবে অণুগুলোর, তো কম তাপশক্তি দিলেই তরল পদার্থগুলো তরল পৃষ্ঠ পরিত্যাগ করে বাইরে আসার সুযোগ পাবে। ফলে টেম্পারেচার যদি বেশি থাকে, উষ্ণতা যদি বেশি থাকে, তাহলে বাষ্পায়নের হার বেড়ে যাবে। তাহলে বাষ্পায়নের হার 3টি বিষয়ের উপর নির্ভরশীল। 1 নাম্বার, উপরিতলের ক্ষেত্রফলের উপর। উপরিতলের ক্ষেত্রফল বেশি তো বাষ্পায়নের হার বেশি। 2 নাম্বার, বায়ুমণ্ডলের চাপের উপর। চাপ বেশি তো বাষ্পায়নের হার কম। 3 নাম্বার, উষ্ণতার উপর নির্ভরশীল। উষ্ণতা বেশি তো বাষ্পায়নের হার বেশি। দেখো স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, ওখানেও বলেছি 3টি বিষয়বস্তুর উপর, ঠিক আছে। কিন্তু স্ফুটনাঙ্কে উষ্ণতার ব্যাপারটা ছিল না, তরলের প্রকৃতি ছিল। এখানে চাপ, উপরিতলের ক্ষেত্রফল। বাষ্পায়ন কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? চাপ, উপরিতলের ক্ষেত্রফল এবং উষ্ণতার উপর। স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? না 3টে বিষয়ের উপর নির্ভরশীল। কি কি? না চাপের উপর নির্ভরশীল, তরলের প্রকৃতির উপর নির্ভরশীল, ওই তরল পদার্থে কোনো অপদ্রব্য মিশ্রিত অবস্থায় আছে কিনা তার উপর নির্ভরশীল। অপদ্রব্যের প্রভাব আছে, অপদ্রব্য মিশ্রিত করলে স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। তাহলে বাষ্পায়ন বুঝলাম, স্ফুটন বুঝলাম, তাহলে বাষ্পায়ন এবং স্ফুটনের মধ্যে পার্থক্য কি? ক্লাস 8 স্ট্যান্ডার্ডে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বাষ্পায়ন এবং স্ফুটনের মধ্যে কি কি পার্থক্য আছে। 1 নম্বর পার্থক্য, স্ফুটন একটা নির্দিষ্ট উষ্ণতায় ঘটে, কিন্তু জলের ক্ষেত্রে সেই উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড বিশুদ্ধ জলের ক্ষেত্রে। কিন্তু বাষ্পায়ন যে কোনো উষ্ণতায় ঘটতে পারে। বাষ্পায়ন যে কোনো উষ্ণতায় ঘটে, কিন্তু স্ফুটন একটি নির্দিষ্ট উষ্ণতায় ঘটে। 2 নম্বর কথা, বাষ্পায়ন শুধুমাত্র উপরিতলের ঘটনা। উপরিতলের ক্ষেত্রফল বাড়িয়ে বাষ্পায়নের হারকে বাড়িয়ে দেওয়া যায়, কিন্তু স্ফুটন শুধুমাত্র উপরিতলের ঘটনা নয়, সমগ্র তলের ঘটনা। স্ফুটন যখন হয় সমগ্র অংশ থেকেই তরলের কণিকাগুলো বাইরে বেরিয়ে আসতে আরম্ভ করে, শুধু উপরিতলের ঘটনা নয়। তো উপরিতলের ক্ষেত্রফল বাড়িয়ে তরলের স্ফুটনের হারকে বৃদ্ধি করা যায় না। তো স্ফুটন উপরিতলের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল নয়, কিন্তু বাষ্পায়ন উপরিতলের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল। বাষ্পায়ন ধীর গতির প্রক্রিয়া আর স্ফুটন দ্রুত গতির প্রক্রিয়া। অনেক সময় আমরা দেখি গ্যাস বার্নারে জল আমি ফোটাচ্ছি,
জল ফুটছে, অনেক সময় দেখতে পাই জল যখন ফুটছে জল থেকে কিছু যেন বেরিয়ে যাচ্ছে। তার মানে স্ফুটন খুব দ্রুত গতির প্রক্রিয়া, খুব দ্রুত হারে তরলের সমগ্র অংশ থেকে জলের কণিকাগুলো বাইরে বেরিয়ে আসার চেষ্টা করবে। জল নয়, যে কোনো তরলের কণিকাগুলো বাইরে বেরিয়ে আসার চেষ্টা করবে। তরল দশা বাষ্পীয় দশায় খুব দ্রুত গতিতে ট্রান্সফার হবে। সুতরাং স্ফুটন হচ্ছে দ্রুত প্রক্রিয়া এবং বাষ্পায়ন ধীর গতির প্রক্রিয়া। তো এই পার্থক্য আছে। বাষ্পায়ন উপরিতলের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল, স্ফুটন উপরিতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। চাপের উপর বাষ্পায়নও নির্ভরশীল, স্ফুটনও নির্ভরশীল। ঠিক আছে, চাপ যদি বহিস্থ চাপের মান যদি বেশি হয় তাহলে বাষ্পায়নের হার কমে যাবে, কিন্তু যদি বহিস্থ চাপের মান বেশি হয় স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। স্ফুটনাঙ্ক বেড়ে যাবে কেন না, বাষ্পায়নের হার কম হয় বলেই স্ফুটনাঙ্ক বেড়ে যায়। বাষ্পায়নের সঙ্গে স্ফুটনাঙ্কের কিন্তু রিলেশন আছে। বাষ্পায়ন যদি দ্রুত গতিতে ঘটে, যার ক্ষেত্রে বাষ্পীভবনের হার দ্রুত গতিতে ঘটবে, তার ক্ষেত্রে স্ফুটনাঙ্ক কি হবে, কম থাকবে। ঠিক আছে, তো বাষ্পীভবনের হার বেশি। স্ফুটনাঙ্ক মানে কি, যে নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অঞ্চল থেকে তরল পদার্থের কণিকাগুলো দ্রুত গতিতে বাইরে বেরিয়ে আসবে, সেই নির্দিষ্ট উষ্ণতাকে আমি কি বলবো, স্ফুটনাঙ্ক বলবো। ঠিক আছে, তো স্ফুটনাঙ্ক মানে কি, তরলের কণিকাগুলোকে বাইরে বেরিয়ে আসতে হবে। আর বাষ্পায়ন মানেও কি, তরলের কণিকাগুলোকে বাইরে বেরিয়ে আসতে হবে। শুধু এখানে উপরিতলের ঘটনা, আর স্ফুটন মানে সমগ্র অংশের ঘটনা দ্রুত গতিতে। আরেকটা পার্থক্য আছে, বাষ্পায়ন হচ্ছে নিস্তব্ধে ঘটে, শব্দ হবে না, নিঃশব্দে ঘটে, কিন্তু স্ফুটন সশব্দে ঘটে। স্ফুটন যখন হবে একটা শব্দ উৎপন্ন হয় অনেক সময়, তাহলে স্ফুটন সশব্দে ঘটে এবং বাষ্পায়ন নিস্তব্ধে ঘটে। তাহলে বাষ্পায়ন হয়েছে, স্ফুটন হয়েছে এবং স্ফুটনাঙ্ক হয়েছে কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল হয়েছে। বাষ্পীভবনের লিনতাপ কাকে বলে? দেখো, এই যে আমি তাপশক্তি সরবরাহ করছি, তরল পদার্থ ফুটছে, তাপ শক্তি আমি সরবরাহ করছি, কিন্তু তরল পদার্থের উষ্ণতা বাড়ছে না, তাহলে তাপটা কোথায় যাচ্ছে? আমি বলছি তাপটা অবস্থার পরিবর্তনে ব্যয়িত হয়ে যাচ্ছে, তরল পদার্থ বাষ্পে পরিণত হচ্ছে। তো অবস্থার পরিবর্তনের জন্য, শুধুমাত্র অবস্থার পরিবর্তনের জন্য যে তাপটা প্রয়োজন হয় সেই তাপকেই বলা হয় লিনতাপ। উষ্ণতা স্থির রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তনের জন্য যে তাপ প্রয়োজন হয় তাকেই বলা হয় লিনতাপ। বাষ্পীভবনের লিনতাপ কাকে বলে? না, 1 গ্রাম তরল পদার্থকে তার স্ফুটনাঙ্কে, জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তো 1 গ্রাম কোনো তরল পদার্থকে তার স্ফুটনাঙ্কে বাষ্পে পরিণত করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় বাষ্পীভবনের লিনতাপ। এর একক কি না, ক্যালোরি পার গ্রাম, ব্যবহারিক একক। 1 গ্রাম তরল পদার্থকে তার স্ফুটনাঙ্কে বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলা হয় বাষ্পীভবনের লিনতাপ। জলের বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? না, জলের বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে এই বোঝায় 1 গ্রাম জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তো 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলকে 1 গ্রাম বাষ্পে পরিণত করতে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতারই 1 গ্রাম বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি তাপশক্তির প্রয়োজন হয়। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি তাপশক্তির প্রয়োজন হয়। তো জলের বাষ্পীভবনের লিনতাপ কত না, 537 ক্যালোরি পার গ্রাম। তো এখান থেকে তাহলে বুঝলাম কি, জলকে বাষ্পে পরিণত হতে গেলে 1 গ্রাম জল এবং 1 গ্রাম বাষ্প, কোথায় তাপশক্তি বেশি আছে বলার চেষ্টা করো। 1 গ্রাম জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বাষ্পে পরিণত হবে 537 ক্যালোরি তাপ গ্রহণ করে। তাহলে কার তাপ বেশি? 1 গ্রাম জল অপেক্ষায় 1 গ্রাম বাষ্পের তাপ বেশি। কতটা তাপ বেশি আছে না, 537 ক্যালোরি তাপ বেশি আছে। তো বাষ্পায়নের জন্য তাপের প্রয়োজন, জলের ক্ষেত্রে সেটা পার গ্রামে 537 ক্যালোরি তাপের প্রয়োজন। এখান থেকে বোধমূলক কয়েকটা কোশ্চিন দেওয়ার চেষ্টা করছি। আমার হাতে যদি আমি স্পিরিট ঢালি, হাতটা ঠান্ডা লাগে, কেন লাগে না, হাতে আমি স্পিরিট ঢেলেছি, স্পিরিট উদ্বায়ী পদার্থ, স্পিরিট একটা তরল পদার্থ যে দ্রুত গতিতে বাষ্পীভূত হয়, তাহলে তরল পদার্থ বাষ্পে পরিণত হবে। হাতে স্পিরিট ঢাললে
স্পিরিটটা বাষ্পীভূত হবে, আর বাষ্পীভবনের জন্য লিন তাপের প্রয়োজন হবে। ওই লিন তাপটা আমার হাত থেকে সংগ্রহ করবে, ফলে হাত ঠান্ডা হবে, হাতের টেম্পারেচার কমবে। হাতের টেম্পারেচার কমবে বলে আমি ঠান্ডা অনুভব করব। গ্রীষ্মকালে দেখা যায় মাটির কলসিতে জল রাখলে জল ঠান্ডা থাকে। এর কারণ কি না, মাটির কলসিতে ছোট 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 ছিদ্র থাকে, ভেতরের জল ওই ছিদ্র পথে চুইয়ে বাইরে বেরিয়ে আসতে পারে। ওই জলের বাষ্পীভবন ঘটে, যে বাষ্পায়ন তো যে কোনো উষ্ণতায় ঘটতে পারে না, তাহলে ওই জল বাষ্পে পরিণত হয়। আর বাষ্পীভবনের জন্য যে প্রয়োজনীয় লিন তাপ সেটা কলসির দেহ থেকে সংগ্রহ করে, ফলে কলসি ঠান্ডা থাকে, কলসির ভেতরের জলও ঠান্ডা থাকে। কলসির মধ্যে ছোট ছোট মাটির যে কলসি তার মধ্যে ছোট 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 সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে। তো ভেতরের জল, কলসির ভেতরে জল আছে, ভেতরের জল ওই ছিদ্র পথে চুইয়ে বাইরে আসবে, ওই জল বাষ্পীভূত হবে। আর বাষ্পায়নের জন্য যে লিন তাপের প্রয়োজন হবে কলসির দেহ থেকেই সংগ্রহ করবে, ফলে কলসিটা ঠান্ডা হবে। আর কলসি ঠান্ডা হবে মানে ভেতরের জলও ঠান্ডা হবে। তো এখান থেকে বাষ্পায়নের লিন তাপ, এখান থেকে আমি একটি অঙ্ক দেওয়ার চেষ্টা করছি আগের দিনের কনসেপ্ট থেকেও। দেখো আমি একটা অঙ্ক লিখছি। কোশ্চেন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 10 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 10 গ্রাম বাষ্পে পরিণত করতে কি পরিমাণ তাপের প্রয়োজন? দেখো অঙ্কটা ভালো করে দেখো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 10 গ্রাম বরফ আছে, তাকে ট্রান্সফার করতে হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 গ্রাম বাষ্পে। তো আমার কি আছে না, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 10 গ্রাম জল আছে, H2O লিখলাম না, জল লিখতে হবে, তরল দশা জল আছে। তো এটা আগে আমাকে ট্রান্সফার করতে হবে, বরফ আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 গ্রাম বরফ আমার আছে, বরফ। এখন বরফকে আগে জলে পরিণত করতে হবে, অর্থাৎ অবস্থার পরিবর্তন করতে হবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 10 গ্রাম জলে পরিণত করতে হবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 10 গ্রাম জলে পরিণত করতে হবে, জল। তাহলে আগে আমাকে ট্রান্সফার করতে হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 10 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 10 গ্রাম জলে অবস্থার পরিবর্তন করতে হবে। তার জন্য লিন তাপের প্রয়োজন হবে। বরফ গলনের লিন তাপ তোমরা জানো 80 ক্যালোরি পার গ্রাম। তো এখানে আমি ধরে নিচ্ছি H1 পরিমাণ তাপশক্তির প্রয়োজন হবে। বরফকে জলে পরিণত করার জন্য H1 পরিমাণ তাপশক্তির প্রয়োজন হবে। এরপরে আমি যদি তাপ দেই, মনে করি H2 পরিমাণ তাপ দেওয়ার ফলে ওই জলের উষ্ণতা 0 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হলো, জলের উষ্ণতা বৃদ্ধি পেয়েছে এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে। তার মানে H2 তাপ দেওয়ার ফলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আমি 10 গ্রাম জল পেলাম, 10 গ্রাম জল পেলাম। এবার আমাকে কি করতে হবে না, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 10 গ্রাম জলকে H2 পরিমাণ H3 পরিমাণ তাপ দেওয়ার ফলে মনে করি 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 10 গ্রাম বাষ্পে পরিণত হলো, তাহলে এখানে আমার যদি অঙ্কটা করতে হয়, প্রথমে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 10 গ্রাম বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 10 গ্রাম জলে পরিণত হবে। তার জন্য মনে করি H1 পরিমাণ তাপ কনজিউমড হয়েছে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 10 গ্রাম জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 10 গ্রাম জলে পরিণত হবে। তার জন্য মনে করি H2 পরিমাণ তাপ কনজিউমড হয়েছে।
আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 10 গ্রাম জলকে তারপরে কনভার্ট করতে হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 10 গ্রাম বাষ্পে কনভার্ট করতে হবে। তার জন্য মনে করি H3 পরিমাণ তাপ কনজিউম হয়েছে। তো এখানে H1, H2 এবং H3-র মান বার করব, তিনটেকে যোগ করব, তাহলে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে আমি পেয়ে যাব। তো H1 এর মান কি না, বরফ গলনের লীন তাপ আমরা জানি 80 ক্যালোরি পার গ্রাম। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ লাগবে। তাহলে এখানে 10 গ্রাম বরফ জলে পরিণত হচ্ছে, 1 গ্রাম বরফকে জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ লাগে। তাহলে 10 গ্রাম এখানে বরফ জলে পরিণত হচ্ছে, তাহলে 80 ইন্টু 10 ক্যালোরি তাপশক্তি লাগবে, সমান এখানে তাপশক্তি লাগবে 800 ক্যালোরি। H2-র মান কত না, H2 এখানে দেখো দশা পরিবর্তন হচ্ছে না, জল আছে, স্টেট চেঞ্জ হচ্ছে না, এখানেও জল এখানেও জল, এখানে উষ্ণতার পরিবর্তন হয়েছে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল ছিল 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে পরিণত হয়েছে। তো এখানে যে তাপটা দিচ্ছি সেই তাপটা কি করছে, জলের উষ্ণতা বাড়াচ্ছে। তো গৃহীত সিস্টেম কর্তৃক গৃহীত তাপ, আগের দিনের যে ফর্মুলা, এখানে H2-র মান হবে m ইন্টু কে ইন্টু θ2 মাইনাস θ2 θ1, উষ্ণতার পরিবর্তন। তো 10 গ্রাম জল, তার উষ্ণতা বাড়ানো হয়েছে। জলের আপেক্ষিক তাপ আমরা আগের দিন পেয়েছি 1 ক্যালোরি পার গ্রাম ইন্টু ডিগ্রি সেন্টিগ্রেড। তো জলের আপেক্ষিক তাপ কে এর মান 1, θ2 মাইনাস θ1, জলের উষ্ণতা, ফাইনাল উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, জলের ইনিশিয়াল টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে পরিণত করব আমি। তাহলে টেম্পারেচার ডিফারেন্স কত, 100 মাইনাস 0, তাহলে 100, তাহলে 100 ইন্টু 10 সমান 1000 ক্যালোরি। H2-র মান কত হবে না, সিস্টেম কর্তৃক গৃহীত তাপ, যখন সিস্টেম স্টেট চেঞ্জ করে না তখন সিস্টেমের উষ্ণতা বৃদ্ধি পায়। তো উষ্ণতা যদি বৃদ্ধি পায়, সিস্টেম কর্তৃক গৃহীত তাপ কত হয় না, সিস্টেম কর্তৃক গৃহীত তাপ m ইন্টু কে ইন্টু টেম্পারেচার ডিফারেন্স। m মানে বস্তুর ভর, এখানে 10 গ্রাম, কে মানে বস্তুর আপেক্ষিক তাপ, এখানে জলের আপেক্ষিক তাপ 1, আর টেম্পারেচার ডিফারেন্স 100 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাচ্ছে, তো 100, তো 1000 ক্যালোরি। H3-র মান কত হবে না, H3-র মান হবে 10 গ্রাম জলকে 10 গ্রাম বাষ্পে পরিণত করতে হবে। তো 1 গ্রাম জল, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বাষ্পে পরিণত হতে 537 ক্যালোরি তাপ লাগে। তাহলে 10 গ্রাম জল 10 গ্রাম বাষ্পে পরিণত হতে তাপের প্রয়োজন হবে 537 ইন্টু 10 ক্যালোরি। সুতরাং এখানে আসবে 5370 ক্যালোরি। তাহলে এখানে উত্তর কত হবে, প্রয়োজনীয় তাপ সমান কি হবে না, H1 প্লাস H2 প্লাস H3 সমান 800 প্লাস 1000 প্লাস 5370 ক্যালোরি। তো 5370 মানে 6370 হলো, তার সঙ্গে 800 যোগ করতে হবে, তাহলে 7170 ক্যালোরি, 7170 ক্যালোরি। ঠিক আছে, দেখো জল বাষ্পে পরিণত হতে গেলে লীন তাপের প্রয়োজন আছে। তাহলে বাষ্পকে যদি আমি জলে কনভার্ট করি তাহলে কি হবে, আমি যদি 1 গ্রাম জলকে 537 ক্যালোরি তাপশক্তি দেই, ওই জলটা বাষ্পে পরিণত হবে। তাহলে বাষ্প থেকে, জলীয় বাষ্প থেকে, 1 গ্রাম জলীয় বাষ্প থেকে যদি 537 ক্যালোরি তাপ বের করে নেই তাহলে কি হবে, তাহলে জলীয় বাষ্পটা নিশ্চয়ই জলে পরিণত হবে। তো জলীয় বাষ্পের যে জলে পরিণত হওয়ার ঘটনা, এই ঘটনাটাকে বলা হয় ঘনীভবন। বাষ্পায়নের যে উল্টো প্রক্রিয়া তাকে বলা হয় ঘনীভবন। জলীয় বাষ্পের জলে পরিণত হওয়ার ঘটনা তাকে বলা হয় ঘনীভবন। আর ঘনীভবন ঘটে বলে ঘনীভবনের জন্য পরিবেশে মেঘ, কুয়াশা, শিশির এই সমস্ত জিনিস তৈরি হয়, ঘনীভবনের জন্য দায়ী। তো মেঘ জিনিসটা কি, এটা বোঝানোর আগে একটা প্রশ্ন করছি, তুমি উত্তর দেওয়ার চেষ্টা করো। একটা দুটো কথা আলোচনা করে নেই, তারপরে মেঘ জিনিসটা বোঝাচ্ছি। দেখো, আমি যদি তোমাকে প্রশ্ন করি আর্দ্র বায়ু এবং শুষ্ক বায়ু কে বেশি ভারী, শুষ্ক বায়ু মানে কি, যে বায়ুতে জলীয় বাষ্প থাকে না সেই বায়ুকে বলা হয় শুষ্ক বায়ু, আর যে বায়ুতে জলীয় বাষ্প থাকে তাকে বলা হয় আর্দ্র বায়ু।
শুষ্ক বায়ু বেশি ভারী না আর্দ্র বায়ু বেশি ভারী? এর উত্তর হবে শুষ্ক বায়ু বেশি ভারী, আর্দ্র বায়ু কিন্তু হালকা। বায়ুর মধ্যে যত জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে বায়ু কিন্তু তত হালকা হবে। কেন না, জলীয় বাষ্পের যে ঘনত্ব আছে, মনে রাখবে জলীয় বাষ্পের ঘনত্ব, লিখে দিচ্ছি, মনে রাখার চেষ্টা করবে, জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব, পরে বড় হয়ে টার্ম পাবে বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্ব, জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব হয় 9, কিন্তু বায়ুর বাষ্প ঘনত্ব হয়, বায়ুর বাষ্প ঘনত্ব 14.4। অর্থাৎ জলের বাষ্প ঘনত্ব কম, বায়ুর বাষ্প ঘনত্ব বেশি। ওই জন্য জলীয় বাষ্প হচ্ছে হালকা, বায়ু হচ্ছে ভারী। বায়ুর ঘনত্ব বেশি, এটাই মনে রাখবে, বায়ুর ঘনত্ব বেশি জলীয় বাষ্পের তুলনায়। ওই জন্য বায়ু হচ্ছে ভারী। ওই জন্য বায়ুর মধ্যে যত জলীয় বাষ্প থাকবে তত কিন্তু বায়ু হালকা হয়ে যাবে। শুষ্ক বায়ু ভারী না আর্দ্র বায়ু ভারী? না, আর্দ্র বায়ুতে জলীয় বাষ্প থাকে, ওই জন্যে আর্দ্র বায়ু জলীয় বাষ্পপূর্ণ বায়ু, সেটা কিন্তু হালকা। শুষ্ক বায়ু কিন্তু ভারী হয়। আর 2 নম্বর কথা, আরেকটি কথা বলি, মনে করো একটা নির্দিষ্ট অঞ্চলে বায়ু আছে, এই বায়ুতে জলীয় বাষ্প আছে। এই জলীয় বাষ্প, এই নির্দিষ্ট অঞ্চলের বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা একটা নির্দিষ্ট আছে, কিন্তু সর্বাধিক যে পরিমাণ জলীয় বাষ্প এ ধারণ করতে পারে সেই পরিমাণ জলীয় বাষ্প যদি এই বায়ুতে উপস্থিত থাকে, তাহলে সেই বায়ুটাকে আমি বলবো জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত অবস্থায় আছে। মনে করো এই নির্দিষ্ট অঞ্চলে একটা বায়ু নিয়েছি, এতে ম্যাক্সিমাম মনে করো 50 ml জলীয় বাষ্প থাকতে পারে। এই বায়ুটা 50 ml এর বেশি জলীয় বাষ্পকে ধারণ করতে পারে না। মনে করো এটা উষ্ণতা আছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, 35 ডিগ্রি সেন্টিগ্রেড না, উষ্ণতা আরও কম নিলাম, মনে করো বায়ুর উষ্ণতা আছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বায়ু আছে, এখানে ম্যাক্সিমাম 50 ml জলীয় বাষ্প থাকতে পারে, এর চেয়ে বেশি জলীয় বাষ্প থাকতে পারে না, আমি ধরে নিলাম। তাহলে 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই বায়ুটার মধ্যে যদি 50 ml জলীয় বাষ্প থাকে, সর্বাধিক পরিমাণ জলীয় বাষ্প যদি থেকে থাকে, তাহলে বলবো এই বায়ুটা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত অবস্থায় আছে। অর্থাৎ একটা নির্দিষ্ট অঞ্চলের বায়ু, তাতে সর্বাধিক যতটা জলীয় বাষ্প থাকতে পারে ততটাই যদি জলীয় বাষ্প উপস্থিত থাকে, তাহলে বলবো জলীয় বাষ্প দ্বারা ওই বায়ু সম্পৃক্ত অবস্থায় আছে। মনে করো পরিবেশের টেম্পারেচার বেড়ে গেল, 15 ডিগ্রি সেন্টিগ্রেডের পরিবর্তে পরিবেশের টেম্পারেচার হয়ে গেল মনে করো 25 ডিগ্রি সেন্টিগ্রেড। টেম্পারেচার বাড়লে বায়ুর কিন্তু জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বেড়ে যাবে। 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ম্যাক্সিমাম 50 ml জলকেও ধারণ করতে পারতো, উষ্ণতা বাড়িয়ে দিয়েছি, পরিবেশের উষ্ণতা বেড়ে গেছে, তো এখন কিন্তু মনে করো ও 70 ml জলীয় বাষ্পকে ধারণ করে রাখতে পারবে। অর্থাৎ উষ্ণতা বেড়েছে তো জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাও বেড়ে যাবে। আরও উষ্ণতা বাড়িয়ে দিচ্ছি, মনে করো পরিবেশের টেম্পারেচার 35 ডিগ্রি হয়ে গেল, এখন কিন্তু সর্বাধিক ও 80 ml মনে করো জলীয় বাষ্পকে ধরে রাখতে পারবে। অর্থাৎ একটা নির্দিষ্ট অঞ্চলের বায়ু তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, সর্বাধিক ক্ষমতা নির্দিষ্ট। উষ্ণতা যদি বাড়িয়ে দেই, জলীয় বাষ্প ধারণ করার সর্বাধিক ক্ষমতা এটাও কিন্তু বাড়তে থাকবে। অর্থাৎ সম্পৃক্ত বায়ু জলীয় বাষ্প দ্বারা স্যাচুরেটেড অবস্থায় আছে কোনো বায়ু, তার মানে কি সর্বাধিক যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা আছে সেই পরিমাণই জলীয় বাষ্প আছে। মনে করো একটা বায়ু 35 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আছে, এই বায়ুটা 35 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আছে, আমি বলছি জলীয় বাষ্প দ্বারা স্যাচুরেটেড অবস্থায় আছে। এর মানে কি না, 35 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই বায়ুটার মধ্যে 80 ml জলীয় বাষ্প সর্বাধিক থাকতে পারে, 80 ml আছে। এখন পরিবেশের উষ্ণতা হঠাৎ করে কমে গেল, তাহলে কি হবে? মনে করো 35 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পরিবেশের উষ্ণতা কোনো একটা কারণে 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল, তো বায়ুটার মধ্যে 80 ml জলীয় বাষ্প ছিল, সম্পৃক্ত অবস্থায় ছিল, তো 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যখন পরিবেশের উষ্ণতা নেমে এলো, তার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাও কমে গেছে। তখন ম্যাক্সিমাম 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বলেছি 70 ml। তাহলে 10 ml জলীয় বাষ্প এটা কোথায় যাবে? এটা নিশ্চয়ই ঘনীভূত হয়ে জলে পরিণত হবে, একবারে স্পষ্ট। কি ঘটে না, আমাদের যে পুকুর, ডোবা, খাল, বিল, এই সমস্ত পদার্থ আছে, এই সমস্ত যে জলীয় অংশ আছে, এর উপরিতল থেকে জল যে কোনো উষ্ণতায় বাষ্পে পরিণত হচ্ছে। মনে করো পুকুরে জল আছে, পুকুরের জল থেকে জল বাষ্পে পরিণত হচ্ছে,
তো বাষ্পে পরিণত হচ্ছে মানে এই অঞ্চলে যে বায়ু আছে তাতে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, আর জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে মানে ওই বায়ুটা হালকা হয়ে যাবে। আমি বলেছি জলীয় বাষ্প যদি থেকে থাকে তাহলে বায়ুর মধ্যে যদি জলীয় বাষ্প থাকে বায়ুটা হালকা হয়ে যায়, হালকা বায়ু উপরের দিকে উঠবে আর উপরের ভারী বায়ু নিচের দিকে নামবে। হালকা বায়ু উপরের দিকে উঠছে, জল আছে, জলের উপরিতল থেকে বাষ্পায়ন হচ্ছে, জলীয় বাষ্প এই বায়ুর সঙ্গে মিশছে, যেই জলীয় বাষ্প মিশবে এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা হবে, সে উপরের দিকে উঠবে, উপরের ভারী বায়ু ওই শূন্যস্থান দখল করার জন্য নিচের দিকে নামবে। ঠিক আছে, এইভাবে এই প্রক্রিয়া চলতে থাকবে। চলতে থাকার সময় চলতে চলতে একটা সময় ওই নির্দিষ্ট অঞ্চলের বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত অবস্থায় থাকবে, সম্পৃক্ত অবস্থায় চলে আসবে। তো যে পরিমাণ জলীয় বাষ্প থাকা উচিত সর্বাধিক সেই পরিমাণ জলীয় বাষ্প থেকে যাবে। এবার পরিবেশের উষ্ণতা হঠাৎ করে যদি কমে যায়, কোনো একটা কারণে যদি কমে যায়, তাহলে ওই এক্সট্রা জলীয় বাষ্প ওই বায়ু থেকে বেরিয়ে আসবে। কিভাবে না, জলীয় বাষ্পগুলো বায়ুতে যে ভাসমান ধূলিকণা আছে সেই ধূলিকণার গায়ে পুঞ্জীভূত হতে থাকবে, জলীয় বাষ্পগুলো ধূলিকণার উপরে পুঞ্জীভূত হয়ে জমা হতে থাকবে এবং ধূলিকণার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলে ঘুরে বেড়াবে। এটাকেই বলা হয় মেঘ। অর্থাৎ ঘনীভবনের জন্য মেঘ তৈরি হয়। সম্পৃক্ত বায়ু আছে, জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত অবস্থায় আছে, উষ্ণতা কমে গেছে, উষ্ণতা কমে গেলে জলীয় বাষ্প কিছুটা জলে পরিণত হবে, কারণ বায়ুমণ্ডল ওই জলীয় বাষ্পকে আর ধরে রাখতে পারবে না। কিছু পরিমাণ জলীয় বাষ্পকে জলে রূপান্তরিত হতে হবে, কিছু পরিমাণ জলীয় বাষ্প পরিবেশে তাপশক্তি পরিত্যাগ করে তারা পুঞ্জীভূত হবে এবং ধূলিকণার মধ্যে সঞ্চিত অবস্থায় থাকবে। এটাকেই বলা হয় মেঘ। ঠিক আছে, শীতকালে আমরা দেখি শিশির জমে। কেন জমে? শিশির জমার জন্য স্থির বায়ু প্রবাহ লাগে, মেঘ মুক্ত আকাশ লাগে। ঠিক আছে, তো শীতকালে এই দুটো কন্ডিশন মোটামুটি ঠিকঠাক থাকে, মেঘ থাকে না আকাশে এবং বায়ু প্রবাহ স্থির থাকে। তো দিনের বেলা তো পরিবেশ তো ঠান্ডা থাকে, পরিবেশ ঠান্ডা থাকে মানে পরিবেশের উষ্ণতা কম থাকে, ফলে ইজিলি শীতকালে বায়ুমণ্ডল জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যেতে পারে। কিন্তু শীতকালে রাত্রের বেলা যত রাত্রি বাড়তে থাকে পরিবেশ তত ঠান্ডা হবে, ঠান্ডা হতে 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 একটা সময় পরিবেশের বায়ুমণ্ডল জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত অবস্থায় আসবে। আরও গভীর রাতে ভোরের দিকে দেখা যাবে কি হবে না, পরিবেশের টেম্পারেচার আরও কমে যাবে, ফলে সম্পৃক্ত বায়ু জলীয় বাষ্প দ্বারা বায়ুমণ্ডল সম্পৃক্ত অবস্থায় ছিল, তাহলে কিছু পরিমাণ জলীয় বাষ্প ওই বায়ুমণ্ডল থেকে বাইরে বেরিয়ে আসবে এবং তারা পুঞ্জীভূত হয়ে মাটির নিচে পতিত হবে। এটাকেই বলে শিশির। ঠিক আছে, শীতকালে যত রাত্রি বাড়বে তত পরিবেশ ঠান্ডা হবে, পরিবেশ ঠান্ডা হচ্ছে তো বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাও কমছে। একটা সময় নির্দিষ্ট উষ্ণতায় চলে গেলে পরিবেশের যে বায়ুমণ্ডল আছে সেই বায়ুমণ্ডল জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হবে। তো উষ্ণতা আরও কমে গেলে কি হবে না, বায়ুমণ্ডল থেকে কিছুটা জলীয় বাষ্প জল রূপে বেরিয়ে আসবে পুঞ্জীভূত হয়ে, ঘনীভূত হয়ে। ঠিক আছে, পরিবেশে তাপ শক্তি বিকিরণ করে সে পুঞ্জীভূত হবে এবং ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠে পতিত হবে। এই যে ঘটনা, এই ঘটনাকে শিশির বলবো। এবার শহরাঞ্চলে যে সমস্ত অঞ্চলে ওই ডাস্ট পার্টিকেল ঘুরে বেড়ায়, বায়ুমণ্ডলে সমস্ত জায়গায় ডাস্ট পার্টিকেল ঘুরে বেড়ায়, এখন ডাস্ট পার্টিকেলের মধ্যে যদি ওই পুঞ্জীভূত জলকণা সঞ্চিত অবস্থায় ঘুরে বেড়াতে থাকে তখন তাকেই আমরা বলি কুয়াশা। তাহলে কুয়াশার পেছনে আছে ঘনীভবন, শিশির জমার পেছনে আছে ঘনীভবন, মেঘ তৈরি হওয়ার পেছনে আছে ঘনীভবন। এরপরে তাপ প্রবাহ বা তাপ সঞ্চালন, তাপ প্রবাহ বা তাপ সঞ্চালন, হেডলাইন দিলাম তাপ সঞ্চালন। কি না, যে পদ্ধতিতে তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে তাকে বলা হয়, সেই পদ্ধতিকে বলা হয় তাপ সঞ্চালন। তাপ সঞ্চালনের তিনটে মেথড আছে, একটা পরিবহন, 2 নাম্বার পরিচলন, 1 নাম্বার বললাম পরিবহন, 2 নাম্বার পরিচলন, আর 3 নাম্বার বিকিরণ। প্রথমে পরিবহন। মনে করো একটা ধাতব দণ্ড আমি নিয়েছি, ধাতব দণ্ড তাপের সুপরিবাহী হয়। আমি ধাতব দণ্ডের একদিকে তাপ প্রয়োগ করতে আরম্ভ করলাম, এখানে হিট দিচ্ছি, আর অন্য প্রান্ত আমি হাত দিয়ে ধরে রেখেছি। কি হবে না, কিছুক্ষণ পরে দেখবো আমার হাতটা উত্তপ্ত হচ্ছে, হাতটা গরম লাগছে।
তাহলে তাপ এই ধাতব দণ্ডের মধ্য দিয়ে বাহিত হয়েছে। পরিবহনের এই যে তাপ সঞ্চালনের পদ্ধতি, এই পদ্ধতিকেই বলা হয় পরিবহন। তো আমার হাতে তাপটা পৌঁছানো কেন এটা বোঝো। আমি তাপ দিচ্ছি, এই প্রান্তে তাপ দিচ্ছি, এই প্রান্তে যে কণিকাগুলো আছে সেই কণিকাগুলো কাঁপতে আরম্ভ করবে, তার কম্পন গতির বৃদ্ধি পাবে, আর কম্পন গতি বৃদ্ধি পেলে ওর গতিশক্তি বাড়বে, গতিশক্তি বাড়লে এই কণা উত্তপ্ত হবে, ফলে এই অঞ্চলের টেম্পারেচার বেড়ে যাবে। মনে করো এই অঞ্চলের টেম্পারেচার হলো 25°C, ফলে এই কণিকা কাঁপছে, তাপের প্রভাবে এই কণিকা কাঁপছে, ফলে এই কণিকা পরের কণিকাকে ধাক্কা দেবে, ফলে পরের কণিকাও কাঁপতে আরম্ভ করবে, তারপরের এই কণিকা আবার তার পরের কণিকাকে ধাক্কা দেবে, তাহলে পরের কণিকাও কাঁপতে আরম্ভ করবে, তারও টেম্পারেচার বাড়বে। কাঁপছে মানে কি, তার গতিশক্তি বাড়ছে, গতিশক্তি বাড়ছে মানে কণা উত্তপ্ত হচ্ছে, তার টেম্পারেচার বাড়বে। এই রকম ভাবে পূর্ববর্তী কণিকার কম্পনের ফলে সে পরবর্তী কণিকাকে ধাক্কা দিতে আরম্ভ করবে এবং পরবর্তী কণিকাও কাঁপতে আরম্ভ করবে। কাঁপতে আরম্ভ করলে পরবর্তী কণিকারও গতিশক্তি বাড়বে, আর কম্পনের ফলে ও উত্তপ্ত হবে, ওর টেম্পারেচার বাড়বে। কিন্তু এখানে সরাসরি আমি তাপ দিয়েছি, এখানের কণিকা যে পরিমাণ কেঁপেছে এখানের কণিকা কিন্তু সেই পরিমাণ কাঁপবে না। কারণ কি, এখানে সরাসরি তাপ পেয়েছে, এর কম্পন গতি বাড়বে, যত ডিস্টেন্স বাড়ছে তত কম্পন গতি কমে যাবে। কম্পন গতি কমছে মানে কি, এখানের টেম্পারেচার 25°C, তো এখানের টেম্পারেচার মনে করো থাকবে 10°C, আর এখানের টেম্পারেচার থাকবে 5°C। ভিন্ন ভিন্ন ক্রস সেকশনের টেম্পারেচার কিন্তু আলাদা আলাদা হবে, ঠিক আছে। এইভাবে তাপশক্তি আমার হাতে পৌঁছচ্ছে, আমি আরও তাপ দিচ্ছি, তো এই কণিকা আরও জোরে কাঁপতে আরম্ভ করেছে, ফলে এর টেম্পারেচার আরও বৃদ্ধি পাবে। মনে করো এর টেম্পারেচার হয়ে গেল 40°C, এর টেম্পারেচার হয়ে গেল 20°C, এর টেম্পারেচার হয়ে গেল 10°C, আরও আমি তাপশক্তি দিচ্ছি, তো এর কণিকা আরও জোরে কাঁপতে আরম্ভ করেছে, ফলে এই কণিকার টেম্পারেচার মনে করো 80°C হয়ে গেছে, এই কণিকার টেম্পারেচার মনে করো 50° হয়েছে, এই কণিকার টেম্পারেচার মনে করো 35°C হয়েছে। এবার আরও তাপ দিচ্ছি, আর কিন্তু ওর কম্পন গতি বাড়বে না, কম্পন গতি একেবারে ফিক্সড। কারণ কি, ম্যাক্সিমাম কাঁপতে পারে ওই কণিকা, তার চেয়ে বেশি তো কাঁপতে পারে না। তো 80°C টেম্পারেচার হয়ে গেছে, তো আরও জোরে কাঁপবে না, এই সিস্টেমের কিন্তু টেম্পারেচার আর বাড়বে না। তো এটাকে আমরা বলবো স্টেডি স্টেটে এই পদার্থটা পৌঁছে গেছে। টেম্পারেচার 80, 50, 35 তিনটে জায়গার টেম্পারেচার একেবারে ফিক্সড। এরপরে তাপ দিচ্ছি, তাহলে কি হবে, সেই তাপ আর টেম্পারেচার বাড়াবে না। এইখানে টেম্পারেচার 80, এখানে 50, এখানে 35, তাপ দিচ্ছি। এবার মনে করো এইচ পরিমাণ তাপ দিচ্ছি, এইচ পরিমাণ তাপ এই ব্লকের মধ্য দিয়ে, এই অঞ্চলের মধ্য দিয়েও বাহিত হবে, এই অঞ্চলের মধ্যেও এইচ পরিমাণ তাপ বাহিত হবে, এই অঞ্চলের মধ্যেও এইচ পরিমাণ তাপ বাহিত হবে। এইচ পরিমাণ তাপই কিন্তু আমার হাতে এসে পৌঁছবে। অর্থাৎ স্টেডি স্টেটে পৌঁছে গেলে পদার্থ যে পরিমাণ তাপশক্তি আমি দিচ্ছি সেই পরিমাণ তাপশক্তি আমার হাতে পৌঁছচ্ছে, কিন্তু বডিটার ভিন্ন ভিন্ন ক্রস সেকশনে উষ্ণতা কিন্তু আলাদা আছে। তাপ সঞ্চালনের এই পদ্ধতিকে পরিবহন বলে। পরিবহন তাপ সঞ্চালনের এমন একটা পদ্ধতি, কোনো পরিবাহীর উষ্ণতম প্রান্ত থেকে শীতলতম প্রান্তে তাপ সঞ্চালিত হয় এবং তাপ সঞ্চালনের সময় মাধ্যমের কণিকাগুলোর কিন্তু স্থানান্তরণ ঘটে না। একবারে মাধ্যমের কণিকা একেবারে নির্দিষ্ট জায়গায় আছে, মাধ্যমের কণিকাগুলোর এখানে স্থানান্তরণ ঘটে না, মাধ্যমের প্রয়োজন হয়। পরিবহন প্রণালীতে তাপ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়, কিন্তু মাধ্যমের কণিকাগুলোর কোনো স্থানান্তরণ ঘটে না। পরিচলন পদ্ধতি কি, মনে করো নিচে আগুন জ্বলছে, আমি উপরে হাত রেখেছি, ঠিক আছে। এবার আমি হাতে তাপ অনুভব করি, কি প্রণালীতে তাপ হাতে এসে পৌঁছেছে না, ওটা পরিচলন প্রণালীতে। মনে করো নিচে গ্যাস বার্নার জ্বলছে, গ্যাস বার্নার জ্বলছে, উপরে আছে আমার হাত, তো গ্যাস বার্নার জ্বলছে মানে এখানে যে বায়ুমণ্ডল আছে, এখানে বায়ুমণ্ডলের কণিকাগুলো উত্তপ্ত হচ্ছে, আর উত্তপ্ত কণিকা হালকা হয়ে উপরের দিকে উঠবে, আর উপরের কণিকা নিচের দিকে নামবে। তা নিচের উত্তপ্ত কণিকা হালকা বলে উপরের দিকে উঠছে এবং আমার হাতে ধাক্কা দিচ্ছে। এই কণিকা হালকা হয়ে এই তাপের প্রভাবে ও উত্তপ্ত হয়ে হালকা হচ্ছে, হালকা হয়ে ঊর্ধ্বমুখী উপরের দিকে উঠছে এবং আমার হাতে ক্রমাগত ধাক্কা দিচ্ছে। তো উত্তপ্ত কণিকা আমার হাতে ধাক্কা দিচ্ছে, তো আমার হাতও উত্তপ্ত হচ্ছে। এইভাবে যে তাপ সঞ্চালনের যে পদ্ধতি তাকে বলা হয় পরিচলন। এখানে দেখো মাধ্যমের কণিকাগুলো নিজেই তাপকে বহন করে নিয়ে গেছে। এখানে কি মাধ্যমের কণিকাগুলো একবারে স্থির ছিল, তাপ বহন করেছে, হয়েছে কিভাবে, কণাগুলো কাঁপছে কাঁপছে কাঁপছে, কম্পনের ফলে তাপ বাহিত হয়েছে, কণার কম্পনের ফলে। কণার পজিশন একেবারে স্থির আছে, কিন্তু এখানে কণিকাগুলো নিজেই তাপ বহন করে নিয়ে গেছে।
ঠিক আছে। আরেকটা ঘটনা আছে পরিচলন স্রোত। আমি যদি জলকে উত্তপ্ত করি, উত্তপ্ত করলে নিচের দিকের জল উত্তপ্ত হবে, উত্তপ্ত হলে ও হালকা হবে, হালকা হয়ে উপরের দিকে উঠবে, উপরের ভারী জল সে নিচের দিকে নামবে ওই স্থান দখল করার জন্য, আবার সেই জল উত্তপ্ত হবে, উত্তপ্ত হয়ে হালকা হবে, উপরের দিকে উঠবে, উপরের ভারী জল নিচের দিকে উঠবে। তাহলে জলকে যদি আমি উত্তপ্ত করি, নিচের জল উপরের দিকে উঠবে, উপরের জল নিচের দিকে নামবে, জলের মধ্যে একটা স্রোত দেখতে পাবো, নিচের জল উপরে উঠছে, উপরের জল নিচে নামছে। এই যে স্রোত, এই স্রোতটাকে বলা হয় পরিচলন স্রোত। তাপ সঞ্চালনের আরেকটি পদ্ধতি আছে বিকিরণ প্রণালী। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে এই বিকিরণ প্রণালীতে বা রেডিয়েশনের মাধ্যমে। দেখো, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসছে এটা আমরা জানি, কিন্তু মহাবিশ্বে অধিকাংশ স্থানই ফাঁকা এটা আমরা জানি। তাহলে তাপটা এলো কিভাবে? পরিবহনের মাধ্যমে নিশ্চয়ই তাপ আসেনি। পরিবহনের মাধ্যমে তাপ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন। মাধ্যমের কণিকাগুলো কাঁপবে, তবে তো তাপ যাবে। আর পরিচলনের জন্য মাধ্যমের প্রয়োজন। মাধ্যম নিজেই তাপ শক্তিকে বহন করে নিয়ে যায়। তাহলে এখানে কোন প্রণালীতে তাপ এসেছে? না, বিকিরণ প্রণালীতে বা রেডিয়েশনের মাধ্যমে তাপ এসেছে। তো বিকিরণ প্রণালীতে তাপ সঞ্চালনের জন্য কোনো মাধ্যম লাগে না, পরিচলন প্রণালীতে মাধ্যম লাগে এবং পরিবহন প্রণালীতে মাধ্যম লাগে। পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন করে মেইনলি সলিড। কারণ কি, একটা কণিকা পরের কণিকাকে ধাক্কা মেরে কাঁপাবে, কণাগুলো সলিডের ক্ষেত্রে কাছাকাছি থাকে, ফলে পরিবহন প্রণালীতে তাপ সঞ্চালন হয় সলিডের ক্ষেত্রে। পরিচলন প্রণালীতে সলিড, লিকুইড, গ্যাস সকলের ক্ষেত্রেই হয়, তবে পরিবহন প্রণালী ভালো দেখাতে পারে সলিড, তারপরে লিকুইড। গ্যাস সাধারণত দেখায় না, গ্যাসের অণুগুলো অনেক দূরত্বে দূরত্বে থাকে, ফলে একটা কণিকা কেঁপে অন্য কণিকাকে ধাক্কা দেবে, এই ঘটনা গ্যাসের ক্ষেত্রে ঘটে না। তো গ্যাস এবং তরলের ক্ষেত্রে পরিচলন প্রণালীতে তাপ সঞ্চালন হয়। আর বিকিরণ প্রণালীতে তো কোনো মাধ্যমেরই প্রয়োজন হয় না। কোনটা দ্রুতগতির প্রক্রিয়া? না, বিকিরণ প্রণালীতে তাপ সঞ্চালন অত্যধিক দ্রুত গতিতে হয়। মনে করো এখানে আগুন জ্বলছে, আমার হাত সাইডে আছে, তো সাইডে হাত আছে, তো হাতে তাপটা এসে পৌঁছচ্ছে কোন প্রণালীতে? পরিবহন প্রণালীতে নয়, পরিচলন প্রণালীতে নয়। পরিচলন প্রণালীতে কণা উপরের দিকে ওঠে, তো সাইডে তাপটা এসে পৌঁছচ্ছে কি প্রণালীতে? বিকিরণ প্রণালীতে। তাহলে এটা দ্রুতগতির প্রণালী, এটা মন্থর গতিতে ঘটে। পরিবহনও মন্থর গতি। পরিবহন সবচেয়ে মন্থর গতির প্রক্রিয়া, পরিচলনও মন্থর গতির প্রক্রিয়া, কিন্তু পরিবহনের চেয়ে দ্রুত গতির প্রক্রিয়া। কিন্তু বিকিরণ অত্যন্ত দ্রুত গতির প্রক্রিয়া। আমরা জানি সূর্য থেকে পৃথিবীতে আলো আসে, আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তো এখানে মাধ্যমের প্রয়োজন হয়, এখানে মাধ্যমের প্রয়োজন হয়, বিকিরণ প্রণালীতে মাধ্যমের প্রয়োজন হয় না, কিংবা মাধ্যম থাকলেও মাধ্যমকে উত্তপ্ত না করে এই প্রণালী তাপ সঞ্চালন সংগঠিত হয়। তো আজকে শেষ করলাম, তাপ চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়েছে, পরের দিন অন্য চ্যাপ্টার শুরু করব।